শুভ সন্ধ্যা প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা চলে এলাম আবারও আপনাদের সেবায়। আজ দুর্দান্ত আলোচনা হবে ইনশাল্লাহ। আলোচনাটি হবে কি নিয়ে? কারক এবং বিভক্তি নিয়ে, যেটা নিয়ে আপনাদের অনেক ভীতি এবং অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা রয়েছে। সেই ভীতি, প্রশ্ন এবং জিজ্ঞাসা সবকিছুর সমাধান নিয়ে আজ আমরা আছি আমাদের স্টুডিওতে। জয়েন করুন সবাই চটজলদি এবং বন্ধুদের জানিয়ে দিন যে আজকে কারকের ওপেন হার্ট সার্জারি হবে। কারককে আমরা দেখব এর ভেতরে আসলে কি আছে, কিভাবে সহজে আমরা কারক নির্ণয় করতে পারি, সেই কলা কৌশল আজ আপনাদের সামনে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। চাকরি পরীক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন শ্রেণীতে কারকের ব্যাকরণের প্রত্যেকটা বিষয়ই আসলে ব্যাকরণ বলে, গ্রামার বলেন বা গণিতের মৌলিক বিষয়গুলো, এগুলো কিন্তু সব জায়গাতেই লাগে। আমরা অনেকেই মনে করি যে বিসিএস এর জন্য পড়া হয়তো আলাদা, তারপরে ইয়ের জন্য, নিবন্ধনের জন্য আলাদা, তারপরে চাকরির অন্যান্য পরীক্ষার জন্য আলাদা। বিষয়টা আসলে ওরকম নয়। গ্রামার বা ব্যাকরণের যে মৌলিক জ্ঞান, এটা সব জায়গায় প্রায় একই। সুতরাং আপনি শ্রেণীর শিক্ষার্থী হলেও সপ্তম, অষ্টম, নবম, দশম, আপনারও কিন্তু এটা কাজে লাগবে, দারুণভাবে কাজে লাগবে, এবং যারা চাকরি প্রার্থী তাদেরও কাজে লাগবে। অতএব এই বিষয়টি মাথায় রেখে গুরুত্ব দিয়ে আপনাদের এই আলোচনায় অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। আর প্রশ্ন করবেন, কোথায় বোঝা যায় না বা কোন বিষয়ে আপনার দ্বিমত রয়েছে, থাকতেই পারে দ্বিমত বা ভিন্নমত। এটি আমাদের পাঠেরই একটি অংশ, কারণ আমরা অনেক বৈয়াকরণ অনেক রকমের মত দিয়ে থাকেন। দেখা যায় একই কারক দুই বইয়ে দুই রকম আছে, এবং লেখক যে যার জায়গা থেকে যুক্তির জায়গায় দাঁড়িয়ে আছেন, তখন এই যুক্তিগুলো খণ্ডন করা অনেকাংশেই কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই দু চারটে বিতর্কিত উদাহরণ ব্যতীত বাকিগুলো তো আমরা সবাই একমত। তো সেই মৌলিক আলোচনাটাই আজ আমরা উপস্থাপন করব, যে আসলে কারক এবং বিভক্তি এই বিষয়গুলো কি, এগুলো আমরা কিভাবে পড়লে সহজে রপ্ত করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, আমাদের আলোচনার বিষয় কারক। এই কারক শব্দটিকেই যদি আমরা বিভাজন করি তাহলে কি পাওয়া যাবে এর মধ্যে? এই যে দেখেন, কারক, কারক শব্দকে ভাগ করলে এর মধ্যে পাওয়া যাবে ক্রি যোগ নক, এই মিলে হয় শব্দ কারক। ক্রি যোগ নক কারক হয়। ক্রি মানে কাজ করা, ক্রি হলো সংস্কৃত ভার্ব, কাজ করা বা কোনো কাজ করা, ডু ভার্ব যেটা আর কি। ক্রি যোগ নক কারক। কারক তাহলে শব্দের অর্থ কি? যে বা যা ক্রিয়া সম্পাদন করে। এমসিকিউ কিন্তু আরম্ভ হয়ে গেছে। ধরুন এলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়, কারক শব্দের অর্থ কি? আমরা উত্তর দেব যে বা যা ক্রিয়া সম্পাদন করে, বা যা ক্রিয়া সম্পাদন করে তাই হলো কারক। ক্রি মানে কাজ, নক মানে যিনি করেন। নখের কোনো অর্থ নেই, কিন্তু নখ যুক্ত হয়ে সেই কাজের অধিকর্তাকে বোঝায়, যে এই কাজ যিনি করেন। তাহলে ক্রি কাজ নখ, এই অর্থ বোঝাবে যিনি কাজ করেন তিনি হচ্ছেন কারক। তো কারক কি, কারক কাকে বলে, সেই আলোচনাটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আস্তে আস্তে জেনে নেবো একে একে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কারক হলো, আপনারা অনেকে কারকের কারবারটাই, ফাংশনটাই হয়তো জানেন না, তখন আপনাদের কাছে বিষয়টা খুবই কঠিন মনে হয়। তো কারকের প্রকারভেদে যাওয়ার আগে আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি এখানে একটি বাক্য লিখে ফেলি। সে বাক্যটি হলো সবচেয়ে কমন বাক্য, যে আমি ভাত খাই। আমি ভাত খাই, সত্য কথাটাই লিখলাম। তো এবার বাক্যে লক্ষ্য করেন যে পদগুলো রয়েছে, এই পদগুলোর মধ্যে কার কি সম্পর্ক। এই পদগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক আছে। সম্পর্ক না থাকলে কিন্তু পদ হয় না। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, সম্পর্ক যুক্ত হয়, তখনই কিন্তু সেটাকে আমরা বলি হচ্ছে পদ। অতএব এই যে তিনটি পদ আছে, এদের নিজেদের মধ্যে কি সম্পর্ক, এই সম্পর্কটা বোঝা, এটা কিন্তু কারকের প্রধান শর্ত। আর কারক নির্ণয়ের ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে যে কোনো বাক্যের ক্রিয়াপদকে বের করতে হবে। ক্রিয়াপদ আমরা সবাই চিনি, সবাই জন্য আমরা ক্রিয়াপদ চিনে থাকি। তাহলে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে ক্রিয়া বলে। ব্যাকরণ বলল, বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নির্ণয় করাটাই কিন্তু কারক। এখন আপনি এগুলো কিছুই জানবেন না, কয়েকটা কোশ্চেন সমাধান করে যদি পরীক্ষার হলে যান, তাহলে কপালে দুঃখ ছাড়া আর কিছু থাকবে না। তো আমরা আসি, আমি ভাত খাই, এই বাক্যে ক্রিয়াপদ কোনটি? এই বাক্যে ক্রিয়াপদ হলো খাই। খাইটা হলো ক্রিয়াপদ। আমি ভাত
খাই। তো এখন এই ক্রিয়াপদের সাথে কার কি সম্পর্ক? এটা একটা পদ, এটা একটা পদ, এদের কি সম্পর্ক? তো সব সম্পর্ক তো একবারে নির্ণয় করা যায় না, কারণ বহু রকমের সম্পর্ক থাকে মানুষের সাথে মানুষের। এই কারণে শব্দের সাথে শব্দেরও সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে আমাকে উল্লেখ করতে হবে যে আমি আসলে কোন শব্দের সম্পর্ক নির্ণয় করতে চাই। ধরুন এখানে খাই ক্রিয়াপদ, এই খাই ক্রিয়াপদের সঙ্গে আমি শব্দের কি সম্পর্ক এটা নির্ণয় করতে চাই। তাহলে আমির নিচে আমরা দাগ দিয়ে দেব। এই যে এখানে দাগ দিয়ে দেওয়ার অর্থ হলো যে আমি শব্দের সাথে বা পদের সাথে খাই পদের কি সম্পর্ক, এই সম্পর্ক নির্ণয় করাটাই কারক। আগে মূল কথাটা বোঝার চেষ্টা করুন। তাহলে বাক্যে ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্ক নির্ণয় করাটাই হলো কারক। আর ক্রিয়াপদ কখনোই কারক নয়, এটা আমাদের বুঝতে হবে যে ক্রিয়াপদ কখনোই কি হতে পারে না, কারক হতে পারে না। কারণ ক্রিয়াপদকে কেন্দ্র করেই আমাদের কারক নির্ণয় করতে হয়। যে ক্রিয়াপদের সঙ্গে কার কি সম্পর্ক, এই সম্পর্কটাই কিন্তু কারক। তাহলে সেই সম্পর্ক যদি নির্ণয় হয় ক্রিয়াকে কেন্দ্র করে, ক্রিয়া তো নিজে কারক হয় না। গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখুন, ক্রিয়াপদ কখনোই নিজে কারক হয় না। অতএব কি হয়, ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক বা কি সম্পর্ক, সেটা নির্ণয় কিন্তু কারক হয়। তো তাহলে কোন পদের সম্পর্ক নির্ণয় করব? এই যে দাগ দিয়ে দিলাম, আমি পদের সম্পর্ক নির্ণয় করব, যে আমি পদের সাথে এই খাই পদের সম্পর্ক কি। খাইটা হলো ক্রিয়া, এই ক্রিয়াটা কে সম্পাদন করে? আমি। অতএব আমি হচ্ছে আমাদের কর্তৃকারক। প্রিয় শিক্ষার্থী, আশা করি বোঝাতে পেরেছি। তো আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে আসি, আমাদের আলোচনার বিষয় হলো কারক বিভক্তি। যারা এখনো জয়েন করেননি দয়া করে জয়েন করবেন এবং আমাদের এই লাইভটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো কারক শব্দের শাব্দিক উৎপত্তি হচ্ছে ক্রি যোগ নক অথবা অক। যদি নক না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অক ব্যবহার করব, তখন সেটা হবে কারক। তো কারক শব্দের শাব্দিক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক নির্ণয় করতে হয় কিভাবে? একটু আগে আমরা বললাম, বাক্যে ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের কি সম্পর্ক। আমার যে বাক্যেই থাকুক না কেন, ক্রিয়াপদ ছাড়া কখনো। অতএব কারক নির্ণয়ের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কর্তৃকারক কিভাবে নির্ণীত হবে। একটি বাক্যে যে কাজ করে সেই হলো কর্তা। আর মা করেন নিজ হাতে আলু বেগুন ভর্তা, একটা উদাহরণ দিয়ে দিলাম। আমি ছোটদের এভাবে পড়াতাম, ছোটদের জন্য এই কৌশলগুলো আবিষ্কার করেছিলাম। সেক্ষেত্রে আপনি মনে রাখেন যে বাক্যে যে কাজ করে, একটি বাক্যটি পড়ে আপনি দেখেন যে এই বাক্যে ক্রিয়া বা কাজ কোনটি, যেটা ক্রিয়া সেটাই কাজ। সেই ক্রিয়াটা কে করে? যিনি করেন তিনি হচ্ছেন কর্তা। যেমন ধরুন গরু ঘাস খায়, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? খাওয়া। এই খাওয়ার কাজটা কে করে? গরু, তার মানে গরু কর্তা। শিক্ষক ছাত্র পড়ায়, তাহলে এখানে কাজটা কি? পড়ায়। এই পড়ানোর কাজটা কে করে? শিক্ষক, তাহলে শিক্ষক কর্তা। তারপরে রফিকুল স্কুলে যায় কে? রফিকুল, তাহলে রফিকুলটা হলো এখানে কর্তাকারক। অতএব কর্তৃকারক আপনি খুব সহজেই পেরে যাবেন। কর্তৃকারক যিনি কাজ করেন তিনি কর্তা। তবে আজকাল কিছু উদাহরণ নিয়ে বিতর্কের তৈরি হয়েছে, যেমন সাইকেলটি দ্রুত চলে, এটাকে আমরা কোন কারক বলবো? কর্তৃকারক বলবো নাকি কর্মকর্তৃকারক বলবো? এটা অবশ্যই কর্তৃকারক, কারণ কর্তৃকারকেরই একটি প্রকারভেদ হচ্ছে কর্মকর্তৃকারক। তো বিষয়টা আমি আগেই আপনাদের বলে রাখি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেলেন যে একটি বাক্যে যে বা যিনি কাজ করেন সেই হলো কর্তা। আমরা সহজে মনে রাখবো, আবারও বলি, বাক্যে যে কাজ করে সেই হলো কর্তা। উদাহরণ কি? মা করেন নিজ হাতে আলু বেগুন ভর্তা, এটা হলো আমাদের উদাহরণ। সুতরাং সাইকেল দ্রুত চলে। এখন এখানে একটা বিতর্ক থেকে যায়। বিতর্কটা হলো যে সাইকেল তো একা চলতে পারে না, সাইকেলকে কাউকে না কাউকে চালাতে হয়। কিন্তু কারো কথা তো এখানে উল্লেখ নেই, বাক্যে তো আছে সাইকেল দ্রুত চলে, তার মানে চলা ক্রিয়া। এই চলাটা কে চলে? সাইকেল নিজেই চলে। অতএব সে কিন্তু কর্তৃকারকই হয়ে গেছে। তো এটাকে আমরা কর্তৃকারকই বলবো, কিন্তু যদি প্রকারভেদ থাকে। আসলে এখানে সাইকেল বাক্যের কর্তা হওয়ার যোগ্যতা রাখে না, কারণ সাইকেল নিজে চলতে পারে না, তাকে কেউ না কেউ চালায়। এই জাতীয় ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী আপনারা লক্ষ্য করবেন যে কর্তা নিজে আসলে কাজ করতে পারে না, তাকে ড্রাইভ করতে হয়, চালনা করতে হয় কারো না কারো। এই জাতীয় পদকে আমরা সাধারণত কর্মপদ বলি। কিন্তু সেই বাক্যে যখন কর্তা না থাকে না, আর কর্তার সিটে কর্মই বসে পড়ে,
কর্তার আসনে কর্মপদ বসে পড়ে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে কর্মকর্তৃ বাচ্য বা কর্মকর্তৃকারক, যেভাবে আপনি বলেন না কেন। অর্থাৎ বাক্যে কর্তার স্থান যখন কর্ম দখল করে নেয়, যেমন এই বাক্যে নিয়েছে সাইকেলটি দ্রুত চলে। সাইকেল কিন্তু নিজে চলতে পারে না, কিন্তু যদি বলা হতো যে রফিক সাইকেলটি দ্রুত চালায়, তাহলে কিন্তু ওখানে রফিক কর্তা হতে পারত। কিন্তু রফিক তো এখানে নেই, তার মানে কোনো ব্যক্তি নেই, সাইকেল নিজেই এখানে কর্তার পদ দখল করে নিয়েছে। এই জন্য কেউ কেউ এটাকে কর্মকর্তৃকারক বা কর্মকর্তৃবাচ্য এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। তবে যেহেতু এখানে আলাদা করে কোনো কর্তা নেই, অতএব এটাকে আমরা কর্তাই বলে দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, তো এভাবে আমরা কর্তৃকারক জেনে নেব। এখন এইগুলো তো আপনাদের পরীক্ষায় এত সহজগুলো আসবে না, আমরা একটু ভেতরে প্রবেশ করি, ভূমিকা করে নিলাম। তো কর্তৃকারকের কি কি প্রকার ভেদ থাকতে পারে লক্ষ্য করুন। যখন একটি বাক্যে একটি কর্তা থাকে এবং সেই একটি কর্তাই সুন্দরভাবে কাজ করে, তখন সেই কর্তাকে আমরা বলবো হলো মুখ্য কর্তা। যেমন রফিক স্কুলে যায়, করিম ভাত খায়, মজনু পাগল হয়, তাই না, লাইলি পাগল করে, এই সমস্ত যখন আমরা পাবো তখন আমরা ধরে নেব এগুলো হলো মুখ্য কর্তা। এই কর্তাগুলো মজনু, লাইলি, করিম, রহিম, যদু, মধু, কদু, এগুলো হচ্ছে আমাদের মুখ্য কর্তা। তারপরে আর কি কর্তা বলা হয়েছে দেখেন, প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা আমরা কিভাবে বুঝবো একটু বোঝার চেষ্টা করেন। আপনারা যখন ওই বাংলা মুভি দেখতেন বা সিনেমা দেখতেন, কি লেখা থাকতো যে সিনেমার প্রযোজক, প্রযোজক, তার মানে প্রযোজক পদটা একটা গুরুত্বপূর্ণ পদ। ঠিক তেমনি একটি বাক্যে প্রযোজক কর্তা থাকতে পারে, এই যে লেখা আছে দেখেন প্রযোজক কর্তা, তারপরে প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা কি এটা আপনাদের বোঝাতে চেষ্টা করি। প্রযোজক কর্তা যে বাক্যে থাকবে সে বাক্যে অবশ্যই দুটো কর্তা থাকবে। কিভাবে লক্ষ্য করেন, শিক্ষক ছাত্র পড়ায়। এখন ছাত্র যদি বই পুস্তক ছিঁড়ে ফেলে দেয়, স্কুল থেকে পালিয়ে যায়, তাহলে শিক্ষক ছাত্রকে কিভাবে পড়াবে? পড়ানোর কোনো চান্স আছে? নাই। ছাত্র এলোই না টিচারের কাছে, তাহলে পড়াবে কি করে? তার মানে শিক্ষক যখন ছাত্রকে পড়ায় তখন ছাত্রকেও কিন্তু পড়তে হয়, তার মানে দুজনকেই কাজ করতে হয়, তাই না? এই যে দুজনকে কাজ করতে হয়, মা শিশুকে ভাত খাওয়ায় বা ফিডার খাওয়ায়, ছোট শিশু নিজে হাতে খেতে পারে না, মা তাকে খাওয়ায়। তো শিশু যদি না খায় তাহলে তো হবে না, তাহলে মা এখানে কাজ করে, শিশুও কিন্তু কাজ করে, দুইজনই কাজ করে, কিন্তু দুইজনের কাজের একটু ধরনটা আলাদা আছে। কি আলাদা? মা এই কাজের নেতৃত্ব দিচ্ছে, যে তিনি খাওয়াচ্ছেন, আর তার সন্তান শিশু সে খাচ্ছে, শিশুকেও কিন্তু কাজ করতে হচ্ছে, খাওয়ার কাজটা তাকে করতে হচ্ছে। এভাবে আপনি কখনো কখনো দেখবেন যে একটি বাক্যে দুইটি কর্তা এরকম রয়েছে। দুটি উদাহরণ বললাম, শিক্ষক ছাত্র পড়ায়, মা শিশুকে খাওয়ায় বা মা শিশুকে চাঁদ দেখায়। তো মা শিশুকে চাঁদ দেখায়, শিশু যদি চোখ বন্ধ করে রাখে চাঁদ দেখবে কেমন করে? তার মানে শিশুকেও সেটা দেখতে হয়, অতএব শিশুকেও কিন্তু একটা কাজ করতে হয়। শিশুকে যেহেতু একটা কাজ করতে হয়, তাহলে মাকে সেই কাজের নেতৃত্ব দিতে হয়। তার মানে একটি বাক্যে যখন আপনি দুটো কর্তা পাবেন, এই দুটো কর্তার মধ্যে যে কর্তা কাজের নেতৃত্ব দেবে, তখন সেই কর্তাকে আমরা বলবো হচ্ছে আমাদের প্রযোজক কর্তা। শিক্ষক ছাত্র পড়ায়, তাহলে ছাত্রকেও পড়তে হচ্ছে, আপনারা না থাকলে আমি কাকে পড়াবো? এই স্টুডিওর দেয়ালকে পড়াবো না। তাহলে আমি পড়াচ্ছি, আপনারাও পড়ছেন, আমরা দুইজনই কিন্তু কাজ করছি, কিন্তু কাজের ধরনের মধ্যে একটু পার্থক্য আছে। যে কর্তা কাজের নেতৃত্ব দেয় তিনি হলেন প্রযোজক কর্তা, আর অপরের নেতৃত্বে যে কর্তা কাজ করে, সহজ কথায় যাকে কর্তা কাজের জন্য নিয়োজিত করে, তাকে বলা হয় আমাদের প্রযোজ্য কর্তা। অতএব প্রযোজ্য এবং প্রযোজক এই দুটো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থী, একটি বাক্যে আবারও মনে করিয়ে দিই, যখন দুটো কর্তা থাকবে, দুটো কর্তার মধ্যে যে কর্তা কাজের নেতৃত্ব দেবে তিনি হচ্ছেন প্রযোজক কর্তা, আর সেই কর্তার নেতৃত্বে আরেকজন যিনি কর্তা কাজ করবেন তিনি হলেন প্রযোজ্য কর্তা। এই হলো প্রযোজক আর প্রযোজ্য, এই দুই কর্তা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এরপরে আমরা কি পেলাম? আমাদের ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তাটা আরো মজার। ব্যতিহার কর্তা হলো একটি বাক্যে একই কাজ একই সময়ে দুইজন কর্তা করবে। মনে রাখুন, দুইজন কর্তা করবে একই সময়ে একই কাজ, তাহলে সেটাকে আমরা বলবো ব্যতিহার কর্তা। যেমন ধরুন আমরা বলি যে রাজায় রাজায় লড়াই,
তো রাজায় রাজায় যখন লড়াই হয় তখন কি এক রাজা তীর ধনুক মারে আর এক রাজা কি ঘুমায়? না, সেও মারতে থাকে। মানে উভয়ের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠে, উভয়ই কিন্তু যুদ্ধ করছে, দুইজনই কাজ করছে, দুই রাজাই কাজ করছে। কি কাজ করছে? যুদ্ধ। যুদ্ধ কয়টা কাজ? একটা কাজ। এই যে একই কাজ দুইজন কর্তা দারুণভাবে করছে, একই সাথে করছে, সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের বেতিহার কর্তা। তাহলে বেতিহার কর্তা সম্বন্ধে আমরা জেনে নিলাম, একই সময়ে একই কাজ দুইজন কর্তা করলে তাকে আমরা বেতিহার কর্তা বলবো। প্রিয় শিক্ষার্থী, তাহলে কর্তৃকারকের প্রকারভেদের মধ্যে আমরা পেলাম মুখ্য কর্তা, তারপরে হচ্ছে আমাদের প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা এবং বেতিহার কর্তা। অতএব এইগুলো আপনারা একটু, মাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘ এবং মহিষ তারা কি করছে? এক ঘাটে জল খাচ্ছে একই সময়ে, অতএব এটাকে আমরা বলবো বেতিহার কর্তা। প্রিয় শিক্ষার্থী, আশা করি কর্তৃকারক আপনারা অনুধাবন করতে সক্ষম হয়েছেন। এখন ব্যাপক উদাহরণের চর্চা করবেন, তাহলে ধরা পড়বে যে আসলে কোথায় আপনি বুঝতে পেরেছেন বা কোথায় বুঝতে পারেন নাই। ধরা পড়লেই সেটি কিন্তু আপনার জন্য, আপনাকে বোঝাতে আমাদের সবার জন্য সুবিধা হবে। কর্তৃকারকের আরো কিছু প্রকারভেদ দেখেন। বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা তিন রকম হতে পারে। একটা হলো কর্মবাচ্যের কর্তা, কর্মপদের প্রাধান্যমূলক বাক্যে, যেটা আপনাদের একটু আগে আমি বলেছিলাম যে সাইকেলটি দ্রুত চলে, সাইকেল নিজে চলতে পারে না, আরেকজনকে চালাতে হয়, তারপরেও সাইকেল নিজেই চলছে। সাইকেল কর্ম হয়েও কর্তার স্থান সে দখল করে নেয়, এই জন্য বলা হয় কর্মবাচ্যের কর্তা। ভাববাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তায় কিন্তু ক্রিয়ার প্রাধান্য থাকে, অনেক সময় কর্তা থাকেও না, এমনও হতে পারে। যেমন তার যাওয়া হোক, হ্যাঁ, এগুলো হলো ভাববাচ্যের কর্তা, ক্রিয়া এখানে প্রাধান্য পায়। এখন ক্রিয়া কিভাবে প্রাধান্য পায় এটা আপনাদের বাচ্য পড়ালে ভালো করে বুঝবেন। একটু সহজে মনে রাখেন যে বাক্যে কর্তা অনুসারে ক্রিয়া বদলে যায়, কর্তা অনুসারে ক্রিয়া বদলে যায়, তাহলে সেখানে কর্তা প্রাধান্য। যে বাক্যে কর্ম অনুসারে ক্রিয়া বদলে যায় তাহলে কর্ম প্রধান। যে বাক্যে কর্তা এবং কর্ম অনুসারে ক্রিয়া বদলে যায় না, ক্রিয়াই প্রাধান্য পায়, কর্তা অনেক সময় থাকেই না, সেটা হচ্ছে আমরা বলবো হলো আমাদের ভাববাচ্যের বাক্য। এই জন্য কর্ম কর্তৃবাচ্যের কর্তায় যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয়, যেটা একটু আগে বলেছিলাম যে কর্মপদটা এখানে কর্তার জায়গায় সে বসে পড়বে। তাহলে সেটাকে আমরা বলবো হলো আমাদের কর্ম কর্তৃবাচ্য। এখন প্রশ্ন যে কর্ম কর্তৃবাচ্য আর কর্মবাচ্যের কর্তার মধ্যে পার্থক্য কোথায়? কর্ম কর্তৃবাচ্যে হচ্ছে যে কর্মকর্তার স্থান দখল করবে, আর কর্মবাচ্যের কর্তা হলো যে এই বাক্যে কর্মপদটাই প্রাধান্য পাবে। সেজন্য আমরা এই দুটোর মধ্যে একটু পার্থক্য কিন্তু খুঁজে বের করার চেষ্টা করব। আপনারা যদি 9-10 এর বোর্ড বই থেকে এগুলো দেখেন তাহলে আপনাদের জন্য বিষয়টা আরো বেশি সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তো আমরা উদাহরণ দিয়ে বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করি। যেমন ধরুন যে আমাদের কি কি ভাগে ভাগ করলাম আমরা, যে পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, এটা বোর্ডের বইয়ের উদাহরণ। শিক্ষক কর্তৃক ছাত্রকে শাসন করা হয়েছে। তাহলে এই যে দ্বারা দিয়ে কর্তৃক ব্যবহৃত করা হয় যখন বাক্যে, আপনি খেয়াল করবেন তখন কর্তাকে একটু পাশ কাটিয়ে কর্মকে প্রাধান্য দেওয়া হয়। চোর ধৃত হয়েছে, ডিরেক্ট বললেই হতো পুলিশ চোর ধরেছে, কিন্তু পুলিশ কর্তৃক চোর ধৃত হয়েছে। এই যে এখানে দ্বারা দিয়ে কর্তৃক আমরা ব্যবহার করলাম, তখনই কর্মের প্রাধান্য পেয়ে যায়। চোর ধৃত হয়েছে, চোর বাদ দিয়ে যদি অন্য কিছু হতো তাহলে কিন্তু ক্রিয়া অন্যরকম হয়ে যেত। এই জন্য ক্রিয়া যখন কর্মকে অনুসরণ করে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কর্মবাচ্য। আর কর্মবাচ্যের যে কর্তা সেটা হলো কর্মবাচ্যের কর্তা, আর কর্মকর্তৃবাচ্য সেটা হচ্ছে কর্মকর্তার স্থান দখল করবে। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন রহিমা কর্তৃক এ কার্য সম্পাদিত হয়েছে, তাহলে রহিমা কর্তৃক এ কার্য সম্পাদিত হয়েছে, এটা কর্মবাচ্য, আর এই বাচ্যের কর্তা হলো কর্মবাচ্যের কর্তা। আর কর্মকর্তৃবাচ্যের কর্তা হলো সেখানে কর্তা থাকে না, কর্মই কর্তার জায়গাটাকে, পদকে দখল করে নেয়। যেমন বাঁশি বাজে, বাঁশিকে কেউ না বাজালে কিভাবে বাজবে? তার মানে বাঁশি এখানে আসলে কর্ম ছিল, কিন্তু কর্ম হয়েও সে কর্তার স্থান দখল করলো, তাহলে এটা হলো কর্মকর্তৃবাচ্যের কর্তা। আর শুধু কর্মবাচ্যের কর্তা থাকলে তাহলে কেমন হতো?
রহিমের দ্বারা বাঁশি বাজিত হচ্ছে বা বাঁশি বাজানো হচ্ছে রহিমের দ্বারা। এই যে দ্বারা দিয়ে ব্যবহার করে তখন রহিমের গুরুত্ব একটু কমিয়ে বাঁশিটার গুরুত্বকে বাড়িয়ে দেওয়া হয়। অতএব এখানে কর্মর গুরুত্ব বেড়ে যায়। এই যে কর্মের গুরুত্ব বেড়ে যায়, অতএব এটা হলো কর্মবাচ্যের কর্তা। আর কর্মবাচ্যের কর্তার সাথে কর্মকর্তৃবাচ্যের কর্তার পার্থক্য হলো যে সেখানে কর্ম প্রায় থাকেই না, অথবা কর্তা থাকেই না, অথবা কর্তা থাকলেও সেখানে ক্রিয়ার সঙ্গে ষষ্ঠী বিভক্তি থাকে। এই জাতীয় বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো আপনারা মনে হয় অনেকটা ঘুলিয়ে ফেলেছেন, আমি আরেকবার একটু স্পষ্ট করে ক্লিয়ার করার চেষ্টা করি। প্রথমে আসি যে কি বলা হলো যে বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 রকম হতে পারে: কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা আর কর্মকর্তৃবাচ্যের কর্তা। ওকে, তো আমরা আগে ভাববাচ্যটাকে আলাদা করি, তাহলে এই কর্মবাচ্য আর কর্মকর্তৃবাচ্য বোঝাতে আমাদের সুবিধা হবে। ভাববাচ্যের সবসময় ক্রিয়ার প্রাধান্য থাকে, এ বাচ্যে কর্ম থাকে না বললেই চলে। যেমন আমার যাওয়া হবে না, তোমার খাওয়া হবে না, তার পড়া হবে না। তার মানে এগুলো কিন্তু এই যে এবং ষষ্ঠী বিভক্তি যুক্ত থাকে কর্তার সাথে। আমার যাওয়া হবে না, তার খাওয়া হবে না, তার পড়া হবে না। এই যে যাওয়া, খাওয়া, পড়া এইগুলোই এই বাক্যে প্রধান। এটা হলো ভাববাচ্যের বাক্য। কোথায় যাওয়া, কি খাওয়া তা কিন্তু নেই। হ্যাঁ, এটা হলো আমরা ভাববাচ্যের বাক্য, এটাকে আমরা বলবো। এরপরে কর্মকর্তৃবাচ্য আর কর্মবাচ্য। কর্মবাচ্য মানে সেখানে কর্ম প্রাধান্য পাবে, কর্তা থাকবে কিন্তু কর্ম প্রাধান্য পাবে। আর কর্মকর্তৃবাচ্য হলো কর্তা থাকবে না, কর্মই কর্তার স্থান দখল করবে। আশা করি এবার বোঝাতে পেরেছি। কর্মকর্তৃবাচ্যে কর্তা থাকবে কিন্তু কর্মকে প্রাধান্য দেওয়া হবে। কর্ম যে প্রাধান্য পেলে কি করে বুঝবো? বুঝবেন যখন দ্বারা দিয়া কর্তৃক থাকবে, সরাসরি কাজ না করে রহিম ছাত্র পড়ায়, ডিরেক্ট বললেই হয়, তাহলে তো কর্তৃবাচ্য। হ্যাঁ, মুখ্য কর্তা, কিন্তু রহিমের দ্বারা ছাত্র পড়ানো হয়, এই যে দ্বারা দিয়ে ব্যবহার করলাম, তখন কিন্তু কর্তার প্রাধান্যটা কমে যায়, কর্মের প্রাধান্যটা বেশি থাকে। সেই কারণে আমরা দ্বারা দিয়ে কর্তৃক এইগুলো যে বাক্যে পাবো সেটা হচ্ছে আমাদের কর্মবাচ্য। তো কর্মবাচ্যের কর্তা সেটা হলো কর্মবাচ্যের কর্তাকে আমরা আলাদা করব। আর কর্মকর্তৃবাচ্য অর্থাৎ কর্মকর্তার আসন দখল করে নেবে। এটা কিভাবে চিনবেন? ওই যে বুঝলাম যে কিছু কিছু কর্তা থাকে যাদের আসলে ওই কাজ করার যোগ্যতা নেই, কিন্তু তারপরেও সে ওই কাজ নিজেই করতে চায়। যেমন বাঁশি বাজে, ওই যে বলেছি বাঁশি তো নিজে বাজতে পারে না, কাউকে না কাউকে বাজাতে হয়। কিন্তু এখানে তো আসে নাই যে রহিম বাঁশি বাজায়, বাঁশি নিজেই বাজে। তার মানে বাঁশি নিজে বাজার যোগ্যতা নাই, তারপরেও সে নিজে বাজার জায়গায় সে বসে পড়েছে। এই কারণে সে কর্তার স্থান দখল করেছে। অতএব এটাকে আমরা বলবো হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি কর্তৃকারক আপনারা বুঝতে পেরেছেন। আমরা এবার পরের আলোচনায় যাই, দেখি কি পাওয়া যায়। এরপরে স্লাইড আমাদের জন্য অপেক্ষা করছে। এবার আমরা আসি কর্মকারক। কর্তৃকারক গেল, এবার কর্মকারক। কর্মকারক হলো, আপনি সহজে বুঝবেন, কর্তা যাকে আশ্রয় করে তার কাজটা শেষ করে, সেটাই হলো কর্মকারক। হ্যাঁ, কর্মকারক অনেকেই গুলিয়ে ফেলেন, কিন্তু মনে রাখবেন যে কাজ করতে গেলে কাউকে না কাউকে তো বা কোনো না কোনো কিছুকে কেন্দ্র করে কাজ করতে হয়। এমনি এমনি তো কাজ করা যায় না, তাই না? তো যে বিষয়কে কেন্দ্র করে কাজ করতে হয় সেই বিষয়টাই কিন্তু কর্মকারক হয়। যেমন আমি ভাত খাই, তাহলে আমি কর্তা, খাই ক্রিয়া, কিন্তু কি খাই? ভাত খাই। অতএব ভাতটা হচ্ছে আমাদের কর্মকারক। অধিকাংশ ক্ষেত্রেই কি বা কাকে দিয়ে কর্মকারক পাওয়া যায়, দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই। যেমন ধরুন বলা হলো ডাক্তার ডাকো, তাহলে কি ডাকো বা কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। এই যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়। হ্যাঁ, এই কর্মকারক খুবই সহজ ব্যাপার, আপনি একটু চেষ্টা করলেই পেরে যাবেন কর্মকারক। কি বা কাকে দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করবেন, তাই না? তাহলে সেটি হচ্ছে কর্মকারক। তো কর্মকারকের মধ্যে অনেক সময় দেখা যায় যে একটি বাক্যে দুইটি কর্ম থেকে যায়। দুইটি কর্ম থাকলে আমরা কি করব? যেমন ধরুন বলা হচ্ছে যে বাবা আমাকে একটি পেন্সিল দিলেন। বাবা আমাকে একটি পেন্সিল দিলেন, এখানে দাতাকে বাবা। কি দিলেন? পেন্সিল। কাকে দিলেন? আমাকে। এই বাক্যের মধ্যে আমরা কিন্তু যে ঘটনাটা খুঁজে পাবো সেটা হলো যে বাবা আমাকে একটি পেন্সিল দিলেন, এখানে দুটো কর্মপদ আছে। ওই যে বললাম কি দিয়ে প্রশ্ন করলে কর্ম, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম। তাহলে কি দিলেন? পেন্সিল। কাকে দিলেন? আমাকে। কি দিলেন? পেন্সিল। তার মানে পেন্সিলটাও কর্ম, কাকে দিলেন? আমাকে,
সেটাও কর্ম। দুটো কর্ম এই বাক্যের মধ্যে পাওয়া গেল। এখন দুটো কর্ম যদি পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে মুখ্য কর্ম আর গৌণ কর্ম। এখানকার যে কর্মটি হচ্ছে বস্তুবাচক, এই যে আমি লিখে দিচ্ছি, বস্তুবাচক কর্মটাই হচ্ছে আমাদের মুখ্য কর্ম। উল্টা মানে আমাদের মনে হতে পারে যে ব্যক্তি তো মুখ্য, কিন্তু না, কি দিলেন সেটাই মুখ্য। আপনি কে দিলেন এটা ব্যাপার না, গিফটটা কি সেটাই গুরুত্বপূর্ণ। অতএব এখানে বস্তুবাচক কর্মটাই হচ্ছে মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্ম যেটা সেটা হচ্ছে গৌণ কর্ম। এই যে লিখে দিলাম ব্যক্তি। অতএব আপনারাই এখান থেকে খুঁজে বের করেন যে বাবা আমাকে একটি পেন্সিল দিলেন, এই বাক্যে কোনটি মুখ্য কর্তা আর কর্ম আর কোনটি হচ্ছে গৌণ কর্ম। বাবা, এই যে লিখে দিচ্ছি আমি, দেখেন, আমাকে একটি পেন্সিল দিলেন। বাবা আমাকে একটি পেন্সিল দিলেন। এখন বাবা আমাকে একটি পেন্সিল দিলেন, দিলেন কে? বাবা। নিঃসন্দেহে বাবা কর্তা, অতএব বাবাকে নিয়ে আর কোনো আলোচনার দরকার নেই। এখন আমরা খুঁজবো কর্ম, কাকে দিলেন? আমাকে, এটা কর্ম। কি দিলেন? পেন্সিল, এটাও কর্ম। এই দুটো কর্ম, এখন কোনটা মুখ্য কর্ম কোনটা গৌণ কর্ম আপনি এখান থেকে নিজেই খুঁজে বের করবেন। ওই যে আমরা লিখে দিয়েছি, বস্তুটা হলো মুখ্য কর্ম আর ব্যক্তিটা হচ্ছে গৌণ কর্ম। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটা কর্ম কিন্তু রয়েছে যেটা আমাদের স্লাইডে মিসিং দেখছি, সেটা হলো সমধাতুজ কর্ম। অনেক বইয়ে এটা মিস করে অনেক সময়। সমধাতুজ কর্ম এটা খুব মজার। সমধাতুজ মানে হলো ক্রিয়াপদ যে উৎপন্ন হয় সেটির কিন্তু উৎপত্তি স্থল হলো ধাতু। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু, ধাতু থেকে ক্রিয়া উৎপাদিত হয়। তাহলে ক্রিয়ার মূল যদি ধাতু হয়, সেই ধাতু থেকে ক্রিয়াপদ উৎপাদিত হয়। এখন দেখা যায় যে এমন কিছু বাক্য পাওয়া যায় যেখানে ক্রিয়া এবং কর্ম এই দুটো একই ধাতুর কাছ থেকে উৎপত্তি হয়েছে। ক্রিয়া এবং কর্ম দুটোই একই ধাতুর কাছ থেকে উৎপন্ন হয়েছে, তখন তাকে বলা হয় সমধাতুজ বা ধাতুর্থক কর্ম। মনে রাখবেন, ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে বলা হয় সমধাতুজ বা ধাতুর্থক কর্ম। কেমন? সেটা হচ্ছে যে খুব ঘুমিয়েছি, তাহলে ঘুম যোগ অ, এটাও ঘুম ধাতু থেকে। আবার ঘুমিয়েছি, এটাও কিন্তু ঘুম ধাতু থেকেই উৎপন্ন হয়েছে। তার মানে ক্রিয়া এবং কর্ম একই ধাতুর কাছ থেকে, এই জন্য আমরা এটাকে বলবো সমধাতুজ বা ধাতুর্থক কর্ম। খুব খাওয়া খেয়েছি, তাহলে এটাকে আমরা বলবো সমধাতুজ বা ধাতুর্থক কর্ম। খাওয়া, এটা খা ধাতু থেকে উৎপত্তি হয়েছে। খেয়েছি, এটাও খা ধাতু থেকে উৎপত্তি হয়েছে, একই ধাতুর কাছ থেকে। খুব পড়েছি, পড়া এবং পড়েছি দুটো একই ধাতুর কাছ থেকেই তৈরি হয়েছে, এই জন্য এটাকে আমরা বলবো সমধাতুজ বা ধাতুর্থক কর্ম। অতএব প্রিয় শিক্ষার্থী, আমরা জেনে গেলাম যে কর্মকারক বাক্যে যাকে আশ্রয় করে আমরা ক্রিয়া সম্পাদন করি, যাকে কেন্দ্র করে, সেটাই কিন্তু কর্মকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সাধারণত কর্মকারক পাওয়া যায়। আর কর্মকারকের যদি আমাদের মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, একটি বাক্যে যদি দুটি কর্মপদ থাকে, যেটি বস্তু সেটি হলো মুখ্য কর্ম আর যেটি ব্যক্তি সেটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। এভাবে কিন্তু আমরা কর্মকারক নির্ণয়ে সক্ষম হব। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আমাদের পরের কারকে চলে যাব, সেটা হচ্ছে করণ কারক। করণ কারক, এখানে অধিকরণ চলে এলো কেন? আমি হয়তো কয়েকটা টেনেছি একসঙ্গে। কর্তৃকারক, আচ্ছা, করণ কারক হয়তো স্লাইডটা খুঁজে পাচ্ছি না, তো আমি করণ কারক নিয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলি। আপনারা বোঝার চেষ্টা করবেন যে করণ কারক কি এবং কেন। প্রিয় শিক্ষার্থী, করণ নিয়ে কথা বলবো, দাঁড়ান, এই যে লিখে নেই করণ কারক। করণ কারক মনে রাখার একটা কৌশল আপনাদের বলে দিই, যে কর্তা যাক, করণ মানে যন্ত্র, সহজে মনে রাখবেন, করণ মানে যন্ত্র কিংবা উপকরণ, কিছু দিয়ে কিছু হয়, রাখতে হবে স্মরণ। এগুলো কিন্তু সব আমার নিজস্ব কলা কৌশল। করণ মানে হলো যন্ত্র বা উপকরণ, করণ মানে
যন্ত্র কিংবা উপকরণ, কিংবা একটা উপকরণ, কিছু দিয়ে কিছু হয়, রাখতে হবে স্মরণ। এখন যন্ত্র বা উপকরণ কি? এই যে দেখেন আমি লিখছি কি দিয়ে? পেন দিয়ে, তাহলে এটা কিন্তু আমাদের করণ কারকের মধ্যে পড়বে। তারপরে ছেলেরা তাস খেলে, তাহলে খেলছে কি দিয়ে? তাস দিয়ে, অতএব তাসটা কিন্তু আমাদের করণ কারকের মধ্যে পড়বে। তাকে হাতে মারো, এই যে মারবেন তাকে, মারার উপকরণটা কি? সেটা হচ্ছে আমাদের হাত, অতএব হাতটা কিন্তু করণ কারক। আচ্ছা, এইভাবে যখন কোনো কাজ সম্পাদন করার উপকরণ হিসেবে কোনো কিছু কাজ করবে, তখন তাকে কিন্তু আমরা করণ কারক বলবো। কোনো কাজ সম্পাদনের তো আপনার ইনস্ট্রুমেন্ট লাগবে, এই ইনস্ট্রুমেন্ট বা এলিমেন্টস বোঝালে আপনি মনে রাখবেন যে সেটা হচ্ছে করণ কারক। আচ্ছা, আপনি ভাত খান, কিন্তু কি দিয়ে খান? চামচ দিয়ে খান, তাহলে চামচটা করণ। না, আপনি হাত দিয়ে ভাত খান, তাহলে হাতটাও কিন্তু আপনার হেল্পিং হিসেবে ব্যবহৃত হচ্ছে, হেল্পিং কিস বা এলিমেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাহলে এটা কিন্তু আপনার করণ কারক। অতএব যে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়াদি আমরা সহায়কভাবে ব্যবহার করি, যে সমস্ত সহায়ক দ্রব্য বা বিষয় ব্যবহার করে কাজটা সম্পাদন করি, সেটাই কিন্তু আমাদের করণ কারক। সে হাঁটে কি করে? লাঠি ভর দিয়ে, তাহলে লাঠিটা হচ্ছে এখানে করণ কারক। শিক্ষক মারেন কি দিয়ে? বেত দিয়ে, তাহলে বেতটা কিন্তু এখানে করণ কারক। তিনি রূপচর্চা করেন কি দিয়ে? ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে, তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু এখানে করণ কারক। এই জাতীয় উদাহরণ বা এই জাতীয় বিষয় বোঝালে সেটাকে আমরা বলবো হচ্ছে করণ কারক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে 3টি কারক আলোচনা করলাম। একটা হলো কর্তৃকারক, আর একটা হলো কর্মকারক, আর একটা হচ্ছে করণ কারক। বাকি 3টি আমরা আগামী ক্লাসের জন্য রাখবো। তবে আমি এখানে শেষ করছি না। যারা ক্লাসে পরে জয়েন করেছেন বা আলোচনা এখনো পরিষ্কার বুঝতে পারেন নাই, তাদের জন্য আমি আরেকবার রিপিট করছি। আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু হলো কারক। কারক কাকে বলে? কারক হচ্ছে ক্রিযোগ নক, কারক শব্দের শাব্দিক অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। কারক কাকে বলে? বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্ককেই কারক বলে। বাক্যে ক্রিয়াপদের সাথে বাকি অন্য পদগুলোর কি সম্পর্ক, এই সম্পর্ক নির্ণয়টাই কিন্তু কারক। আচ্ছা, আর কারকের প্রকারভেদ কয়টি? 6টি। কি কি? কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। কারক নির্ণয়ের সহজ উপায় কি? ক্রিয়াকে প্রশ্ন করা। ক্রিয়াপদকে প্রশ্ন করলে আপনি কিন্তু কারক পেয়ে যাবেন। তো প্রথমে আমরা পড়েছিলাম কি? কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? বাক্যে যে কাজ করে সেই হলো কর্তা। আমি ছন্দ মিলিয়ে একটা উদাহরণ দিয়ে দিয়েছি, মা করেন নিজ হাতে আলু বেগুন ভর্তা। সুতরাং কর্তৃকারক আমরা পেয়ে গেলাম। তো কর্তৃকারকে সাধারণভাবে যে ক্রিয়া সম্পাদন করে, যে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে আমরা মুখ্য কর্তা বলি। এখন মুখ্য কর্তা, সে ভাত খায়, রহিম ভাত খায়, তাহলে রহিম মুখ্য কর্তা। আমি পড়াই, তাহলে আমি মুখ্য কর্তা। কিন্তু এমন কিছু বাক্য পাবেন যেখানে 2টি কর্ম থাকে। এই যে লিখে দেখিয়েছিলাম, বাবা আমাকে একটি পেন্সিল দিলেন। সুতরাং এই বাক্যে 2টি কর্ম, একটা হলো আমাকে আর একটা হচ্ছে পেন্সিল। এই 2টি কর্মের মধ্যে আবার একটি মুখ্য কর্ম আর একটা হলো গৌণ কর্ম। তো বিষয়টা মনে রাখার কৌশল, যেটা বস্তু সেটাই হলো মুখ্য। তার মানে আপনাকে একজন গিফট পাঠিয়েছে, ধরেন বিয়ে বাড়িতে, নাম লেখা নাই, তো নাম নাই থাকুক, কিন্তু গিফটটা যদি ভালো হয় আপনার কিন্তু মন ভালো হবে। এই জন্য কি বস্তু সেটাই হচ্ছে আমাদের মুখ্য কর্ম, আর ব্যক্তি সেটা হচ্ছে আমাদের গৌণ কর্ম। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী, মনে রাখুন, কারকে যদি বস্তু থাকে সেটা মুখ্য কর্ম, আর যদি ব্যক্তি থাকে তাহলে সেটা হচ্ছে গৌণ কর্ম। গেল আমাদের কর্মকারক। কর্তৃকারকের অনেক প্রকারভেদ ফেলা এলাম, সেগুলো একটু মনে করিয়ে দিই। কর্তৃকারকের মধ্যে হচ্ছে আমাদের মুখ্য কর্তা থাকে, তারপরে প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা থাকে। প্রযোজক কর্তা কি? যে কর্তা অপরকে নেতৃত্ব দিয়ে কাজ করায়। হ্যাঁ, ওই যে বলেছিলাম মা শিশুকে চাঁদ দেখায়, তাহলে মা এখানে কাজের নেতৃত্ব দিচ্ছে, মার নেতৃত্বে শিশু কি করছে? চাঁদ দেখছে। অতএব এখানে মা কিন্তু কর্তা, আবার শিশু দেখছে, শিশুও কিন্তু কর্তা। তবে হ্যাঁ, মা নেতৃত্ব দিচ্ছে কাজের, এই জন্য মা হলো প্রযোজক কর্তা, আর মার নেতৃত্বে কে কাজ করছে? শিশু কাজ করছে, তাহলে শিশু হলো প্রযোজ্য কর্তা। এভাবে প্রযোজক এবং প্রযোজ্য কর্তা আমরা নির্ণয় করব। আরেকটা কি বলেছিলাম? ব্যতিহার কর্তা। এটা আরো সহজ।
একই কাজ একই ক্রিয়া দুইজন কর্তা করবে একই সময়ে, তাহলে তাকে আমরা বলবো বেতিহার কর্তা। যেমন এই যে রাজায় রাজায় লড়াই, উলু খগরার প্রাণান্ত, একটা প্রবাদ আছে, রাজায় রাজায় লড়াই উলু খগরার প্রাণান্ত। মানে মাঝখানে উলুর বন আছে, খগরার বন আছে, খগরা উলু এগুলো তৃণজাতীয় উদ্ভিদ। দুই পাশ থেকে দুই রাজা যুদ্ধ শুরু করেছে, তীর মারছে ধনুক থেকে, হ্যাঁ, তীরগুলো গিয়ে এই উলু খগরার বনের মধ্যে গিয়ে উলু খগরাকে নষ্ট করছে। এই জন্য বলা হচ্ছে রাজায় রাজায় লড়াই উলু খগরার প্রাণান্ত। তার মানে রাজা এবং রাজা তারা কিন্তু একই সময়ে একই কাজ করছে, অতএব এটাকে আমরা বলবো বেতিহার কর্তা। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটাকে আমরা বলবো বেতিহার কর্তা। প্রিয় শিক্ষার্থী, তারপরে কর্ম তো বলেই ফেললাম, কর্ম, মুখ্য কর্ম, গৌণ কর্ম। তারপরে আমরা চলে যাই আমাদের করণ কারক। করণ কারক কি বললাম? যে আমরা যত কাজ করি এই কি দিয়ে বা কিসের দ্বারা, এটা দিয়ে আপনি প্রশ্ন করবেন সহজভাবে, প্রাথমিকভাবে। এর ব্যতিক্রমও কিন্তু রয়েছে। আর মনে রাখবেন, যে কোনো কাজ করতে গেলে যে উপকরণ বা সহায়ক, যে হেল্পিং ইনস্ট্রুমেন্ট, সেটাই আমাদের হচ্ছে করণ কারক। এই যে কলম দিয়ে লিখি, তাহলে কলমটা হলো করণ কারক। বোর্ড দিয়ে ক্লাস নেই, তাহলে বোর্ডটা এখানে একটা উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটা হলো করণ কারক। তারপরে শার্ট দিয়ে লজ্জা ঢাকি, তাহলে শার্ট কিন্তু এখানে একটা করণ কারক। অর্থাৎ যা কিছু উপকরণ তাই হচ্ছে করণ কারক, তাই না? তো এইভাবে আমরা কর্তৃ, কর্ম এবং করণ কারক মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমি মৌলিক আলোচনা দিলাম। আপনারা চাকরির জন্য এবং শ্রেণী পরীক্ষার জন্য আপনাদের বই থেকে ব্যাপক উদাহরণ চর্চা করবেন। উদাহরণ চর্চা করতে গিয়ে দেখবেন দুই একটি উদাহরণ ব্যতিক্রম আছে, একটু আলাদা আছে, তখন সেগুলো আমাদের মন্তব্যের ঘরে লিখে জানাবেন যে এই উদাহরণটা বোঝা যাচ্ছে না বা এটা নিয়ে আরেকটু আলোচনা দরকার। তাহলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। মনের কথাটাকে একটু কমেন্টস বক্সে ঝেড়ে দেবেন, আমরা সেই অনুযায়ী আমাদের পরবর্তী কর্ম পরিকল্পনা আপনাদের জন্য সাজাবো। প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা আজকের ক্লাস বুঝতে পেরেছেন, এবং যদি কিছু ধোঁয়াশা থাকে সেটি অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের বোঝানো আমাদের উদ্দেশ্য। আপনারা বুঝলে আমরা ভালো থাকি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।